প্রিয় বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্লাসরুম এমসিকিউ ইংলিশ, এই গ্রামার বইটা আমি এই যাবৎকালে যতগুলো এডিশন দিয়েছি সব থেকে লেটেস্ট একটা এডিশন আমি এবার করেছি। যে আগের সবগুলো এডিশনে যা ছিল তার মধ্যে থেকে একদম সিলেক্টিভ ওয়েতে বিশেষ বলি বা যে কোনো চাকরি পরীক্ষা বলি, একেবারে যে টপিক গুলো কম্বাইন্ড সব পরীক্ষার জন্য কাজে লাগে সেই টপিক গুলো এখানে ইনক্লুড করে নতুন ভাবে বইটি প্রকাশ করা হয়েছে এই এডিশন। আমি যেহেতু বলেছিলাম যে জায়গাগুলো বাসায় পড়া দরকার, তো বইটা কিনি বা না কিনি ওই জায়গাগুলো আমি এখান থেকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বা কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেটা বলার চেষ্টা করব। এই কাজটা করতে গেলে আমাকে কয়েকটা পর্বে এই কাজগুলো করতে হবে বা অনেকগুলো পর্ব হতে পারে, কারণ এই বইটা শুধু একটা বই না, একটা বইয়ের মধ্যে এখানে গ্রামারের তো সবটুকু পার্টই আছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে মুখস্থ পার্ট, যেটা অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষায় যে মুখস্থ 4টা পার্ট থেকে প্রশ্ন করা হয়। একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তো অবশ্যই, আর একটা ইডমসটা এত চমৎকার করে এই বইটার মধ্যে আছে যে ক্লু ওয়ার্ড ভিত্তিক। ইডমস মুখস্থ করতে হবে না, শুধু এমন ভাবে ক্লু ওয়ার্ড গুলো আমি নিজে তৈরি করে দিয়েছি। এই ক্লু ওয়ার্ড গুলো দেখতে আমরা পড়লে এগুলো মনে পড়ে যাবে পরীক্ষার মধ্যে, এমন ভাবে এটা ক্লু ওয়ার্ড গুলো দেয়া আছে। তার সাথে স্পেলিং আছে আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। এই 4টা টপিক হচ্ছে মুখস্থ পার্ট, এটা পড়তেই হবে। এর সাথে আরেকটা টপিক মুখস্থ পার্ট আছে, সেটা হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশন কি নর্মালি জেনারেল প্রিপারেশন তো বুঝিয়ে দেওয়া যায়, সেগুলো আমি একেবারে চমৎকার করে আমি ক্লাসে যেভাবে পড়াই ওইভাবে চিত্র করে করে দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছি। কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ওখান থেকেও তো 1-2টা কোশ্চেন থাকে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা কি করবো, এটা তো মুখস্থ করতেই হয়। সো সেইটার ক্ষেত্রে একেবারে বাংলায় টাইপ 1 টাইপ 2 এইভাবে বাংলায় ছন্দ দিয়ে এই প্রিপজিশন যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো বাছাই করে দিয়ে ওগুলো বাংলায় কিভাবে মনে রাখতে হবে সেটা দারুণ কিছু টেকনিকে দেওয়া আছে, আগেও দেওয়া ছিল আর এইবার আরেকটু সুন্দর করে রিভাইজড হতে দেওয়া আছে। কিছু ওয়ার্ড বাদ ছিল, সেগুলো এবার ইনক্লুড করে দেওয়া আছে। এক কথায় আমি বলতে পারি যে এই মুখস্থ যে পার্ট আছে ইংরেজি যে কোনো চাকরি পরীক্ষার জন্য, এই কটা পার্ট সবগুলো চাকরি পরীক্ষার জন্য লাগবে। মানে যতগুলো ইংরেজি প্রশ্ন করা হবে সেটা যে পরীক্ষাই হোক, বিশেষ পরীক্ষা হোক বা প্রাইমারি শিক্ষণ পরীক্ষা হোক, এনটিএসসি পরীক্ষা হোক, ব্যাংক পরীক্ষা হোক, অর্ধেক কিন্তু ভোকাবুলারি থেকে বা মুখস্থ পাঠ থেকে আসে। সেই মুখস্থ পাঠটা এখানে একেবারে সাজেশনের মতো করে দেওয়া, এবং আমি যে ক্লাসের যে টেকনিক সহ পড়াতাম সেই টেকনিকের মধ্যে দেওয়া। স্পেলিং কিরকম দেওয়া আছে, স্পেলিং বাংলায় সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া আছে, এবং যেগুলো দরকার স্পেলিং ওগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে। ওই কটা স্পেলিং যদি ভালো করে দেখতে পারি, স্পেলিং 1-2টা কোশ্চেন থাকে সেটাও কমন থাকবে। তাহলে মুখস্থ পার্টের তো একটা কথা বললাম যে খুব ইম্পর্টেন্ট জায়গা। তো আমি এখানে যেটা করব যে গ্রামার পার্ট যেটা আছে, গ্রামার পার্টটা একেবারে ক্লাসে আমি যে 27তম বিশেষ থেকে যে পড়াতাম সেই পড়ানোর মতো করে গ্রামার পার্টটা আমি এখানে দিয়েছি। আমি চেষ্টা করব একেবারে বইটা শুরু থেকেই পেজ টু পেজ ধরে ধরে পড়ার চেষ্টা করব। এটা একটা ওয়ে। আর এই ভিডিওটা যাওয়ার পরে যারা ভিডিও দেখছি তারা যদি একটু কমেন্ট করে জানিয়ে দেই যে এইটার কিভাবে আমি এই বইটা পড়িয়ে দিলে সবার উপকার হবে। যেমন আমি একেবারে শুরু থেকে পেজ টু পেজ পড়িয়ে দিতে পারি। আরেকটা হচ্ছে যে এই বইটার যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেই জায়গাগুলো এখান থেকে আলাদা করে আমি পড়িয়ে দিতে পারি বা দেখিয়ে দিতে পারি, যেগুলো বাসায় ভিডিওটা দেখে এটা চর্চা করা যাবে, কাজে লাগবে। সো দুটো ওয়ে থাকলো, আমরা কমেন্টে জানিয়ে দিব যে আমরা কোনটা চাই। সো এবার আমরা চলে যাই এখানে যে এই যে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার যে বইটা আছে, এই বইটার টপিকগুলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই বইটার মধ্যে কি আছে এগুলো তো আমরা বইটা যখন দেবো পরে দেখবো, এটা না দেখলেও চলবে, কিন্তু এই বইটার মধ্যে ওই যে বললাম যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা দেখাবো, আর এই বইটার সূচিটা একটু দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে যে বইয়ের আর কি সেকেন্ড পেজ চলে আসছে এইখানে, যে এগুলো দেখার দরকার নাই। বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন ব্যাংক জব পরীক্ষার জন্য ইংরেজি বাছাইকৃত গুরুত্বপূর্ণ টপিকস, এটা কিন্তু বইয়ের এই যে দেখলাম কি যে এই যে মূল আলোচনা শুরুর আগেই এই পেজটা দেয়া আছে। আমি এইখানে একটু বড় করে দেখাই এই যে গ্রামার পার্ট, 3টা পার্টই এখানে আলোচনা আছে। প্রথমে গ্রামার পার্টটা দেখাই, যে টপিকগুলো মাস্ট পড়তে হবে এগুলো সাধারণত আমি বলি, বাট এইবার আমি কি করেছি এটা একটা পেজের মধ্যে 3টা টপিক বলে দিয়েছি, সো দ্যাট কেউ যদি বই কেনে তাহলে এই টপিকগুলো ভালো করে পড়বে। আর যদি বইটা নাও কেনে এই পেজটা যদি দেখে তাহলে সে বাসায় তার কাছে যে বইটা আছে সেই বই থেকে এই টপিকগুলো ভালো করে পড়ে নিতে পারবে, কারণ এই টপিকগুলোতে প্রশ্ন বারবার করা হয়। একটু আমরা দেখি যে কোন টপিকগুলোতে প্রশ্ন বারবার করা হয়। আচ্ছা, প্রথমে হচ্ছে কি, প্রথমে যে প্রিপজিশন এমন কোনো পরীক্ষা নাই, বিশেষ পরীক্ষা বলি আর যে কোনো চাকরি পরীক্ষা বলি এখান থেকে কোশ্চেন করে। যেমন আমরা দেখি বিশেষ পরীক্ষায় একেবারে অ্যাটলিস্ট 1 থেকে 3টা প্রশ্ন করবে, প্রাইমারি চাকরি পরীক্ষায় 1 থেকে 2টা প্রশ্ন এখান থেকে হবে, নিবন্ধন পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন হবে, এবং ব্যাংক জব পরীক্ষায় 1 থেকে 2টা বা 3টা কোশ্চেন হবে প্রিপজিশন থেকে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যে ভার্ব
পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ। ওকে, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং ভার্ব, এই যে চ্যাপ্টারটা, এইখান থেকে বিশেষ পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন মাস্ট থাকে, প্রাইমারি পরীক্ষায় অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকে, নিবন্ধন পরীক্ষায় একটা থাকে, অথবা ব্যাংক পরীক্ষায় একটা থাকে। এই যেগুলো বলছি এগুলো কিন্তু পড়তেই হবে। 3 নাম্বার হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই যে 4টা টপিক বললাম, এই 4টা টপিক থেকেই অবশ্যই কোশ্চেন করবে। বিশেষ পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন থাকবে, প্রাইমারিতেও ঠিক 1 থেকে 2টা কোশ্চেন থাকবে, নিবন্ধন পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন থাকবে, এবং ব্যাংক জব পরীক্ষায় অ্যাটলিস্ট একটা প্রশ্ন থাকবে এই 4টা টপিক থেকে। তার মানে এগুলো আমাকে অবশ্যই পড়তে হবে। খুব বেশি টপিক কিন্তু নাই এখানে। দেন আমরা আসি টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব। টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব দুটো ভিন্ন জিনিস, কিন্তু আমি এখানে একখানে কেন দিয়েছি, কারণ টেন্সের যে আলোচনা ঠিক একইভাবে রাইট ফর্ম অফ ভার্ব যদি আমরা আনসার করতে চাই, তাহলে টেন্স আমাকে অবশ্যই জানতে হবে। এই জন্য টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব এই দুটো একসাথে রেখে দিয়েছি। এই টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমরা দেখি কতগুলো কোশ্চেন থাকে। 1 নাম্বার হচ্ছে বিশেষ পরীক্ষায় 2 থেকে 3টা কোশ্চেন থাকবে। 26তম বিশেষ পরীক্ষায় এই টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে 6টা প্রশ্ন ছিল। ঠিক আছে, 6টা প্রশ্ন শুধু 26তম বিশেষ পরীক্ষায় একটাতেই ছিল। তাহলে কত ইম্পর্টেন্ট। আমরা যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যাই, তাহলে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে এই টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে, তার মানে এটা পড়তেই হবে। আমরা যদি নিবন্ধন পরীক্ষায় যাই, এইখানে দেখবো 2 থেকে 3টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে। আমরা যদি ব্যাংক জব পরীক্ষায় যাই, সেখানে দেখবো যে কমপক্ষে একটা প্রশ্ন এই টেন্স বা রাইট ফর্ম অফ ভার্ব থেকে থাকবে। 4টা গেল। 5 নাম্বার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা টপিক যেটা সব পরীক্ষায় একটা কোশ্চেন থাকে। যেমন বিশেষ পরীক্ষা একটা, প্রাইমারি পরীক্ষায় একটা, নিবন্ধন পরীক্ষা একটা, ইভেন যদি আমরা দেখি যে ব্যাংক জব পরীক্ষা একটা কোশ্চেন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে থাকে। তার মানে এটা আমাদের পড়তে হবে। 6 নাম্বার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশেষ করে নাম্বার বা জেন্ডার, এই দুটো ইম্পর্টেন্ট। আর্টিকেল থেকে কখনো আসে, ডিটারমিনার থেকে কখনো আসে, এই জন্য আমি একখানে করে দিয়েছি যে নাম্বার জেন্ডার থেকে বা আর্টিকেল ডিটারমিনার থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন তো মাস্ট থাকবে সকল পরীক্ষায়। এর বাইরেও যদি সুযোগ থাকে 2টা কোশ্চেন হতে পারে এখান থেকে। যেমন বিশেষ পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন, প্রাইমারিতে 1 থেকে 2টা কোশ্চেন, নিবন্ধন পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন, আর ব্যাংক জব পরীক্ষা অবশ্যই একটা কোশ্চেন থাকবে এই টপিকগুলোর মধ্যে থেকে। তার মধ্যে থেকে বললাম কি বিশেষ করে নাম্বার এন্ড জেন্ডার। আর এই বইটার মধ্যে একদম সাজেশনের মতো, শর্ট সাজেশনের মতো করে দেওয়া আছে নাম্বার জেন্ডার। মানে যেগুলো রুলস ছিল, বড় বড় রুলস বা অপ্রয়োজনীয় রুলস ছিল, সেগুলো সব বাদ দিয়ে একদম ডিরেক্ট রুলস গুলো করে দেওয়া আছে। দেন একটা টপিক দেখি আমরা, ভয়েস চেঞ্জ। 7 নাম্বার ভয়েস চেঞ্জ। আমরা দেখি কি যে বিশেষ পরীক্ষায় আমরা গত বিশেষে দেখলাম, আগের যে বিশেষটা হলো সেখানে দেখলাম যে 2টা কোশ্চেন ছিল। তার মানে ভয়েস চেঞ্জ পরীক্ষায় থাকেই। বিশেষ পরীক্ষায় যদি থাকে, অন্যান্য সব পরীক্ষায় থাকে। এই জন্য ভয়েস চেঞ্জ আমাদের অবশ্যই শিখতে হবে। বিশেষ পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন, প্রাইমারি পরীক্ষায় কখনো 2টা থাকে, কখনো একটা থাকে, নিবন্ধন পরীক্ষায় কখনো 2টা থাকে, কখনো একটা থাকে, বাট একটা থাকেই। আবার ব্যাংক জব পরীক্ষায়ও এটা একটা থাকে, আবার কখনো কখনো ব্যাংক জব পরীক্ষায় থাকে না, মিস যায়। তার মানে একটা থাকতেও পারে, নাও পারে। ব্যাংক জব পরীক্ষার কথা বলছি, ঠিক আছে। মানে বাকিগুলোতে কিন্তু পরীক্ষায় অবশ্যই ভয়েস চেঞ্জ আছে। একইভাবে ন্যারেশনের কথা যদি বলি, এই ন্যারেশন বিশেষ পরীক্ষায় সবসময় থাকে না, কখনো থাকে কখনো থাকে না। এই জন্য আমি বলছি বিশেষ পরীক্ষায় একটা অথবা 0 থাকতেও পারে, নাও পারে। 2 নাম্বার হচ্ছে প্রাইমারি পরীক্ষায় অবশ্যই একটা থাকে, নিবন্ধন পরীক্ষায় ন্যারেশন থেকে অবশ্যই কোশ্চেন থাকে, আর ব্যাংক জব পরীক্ষায় থাকতেও পারে, নাও পারে। 0 অথবা একটা দেয়া আছে। তার মানে ওই রকম ভাবে বুঝতে হবে যে আমি কোন পরীক্ষায় দিব। যদি বিশেষ পরীক্ষা হয় তাহলে আমি এরকম অতটা গুরুত্ব দিব না, যদি ব্যাংক জব পরীক্ষা অতটা গুরুত্ব দিব না, কিন্তু প্রাইমারি নিবন্ধন পরীক্ষা হলে তখন এটা অবশ্যই আমাকে পড়তে হবে। এরপরে দেখি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যান্ড ডিগ্রি। ডিগ্রি থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন করা হয়, আবার ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকেও কোশ্চেন করা হয়। এই জন্য এইখান থেকে মনে রাখতে হবে যে যদি এটা বিশেষ পরীক্ষা হয় সেখানে একটা কোশ্চেন এখানে পাওয়া যাবে, যদি এটা নিবন্ধন পরীক্ষা হয় একটা কোশ্চেন থাকবে, প্রাইমারি হলে অ্যাটলিস্ট একটা থাকবে, আবার ব্যাংক জব হলে এখানে কি হয় যে কখনো থাকে কখনো থাকে না, একটা থাকতে পারে, নাও পারে। ঠিক আছে, আমার এই টপিকটা আমাকে বুঝে পড়তে হবে যে আমি কোন চাকরি পরীক্ষার জন্য পড়ছি। এরপর আসি ক্লজ এবং ফ্রেজ। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। এটা কিন্তু ইডিয়মসের কথা বলছি না, ক্লজ বা ফ্রেজ জাস্ট আইডেন্টিফাই করতে হবে। যেটা ওই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন করে তা না। আমরা দেখি যে মাঝে মাঝেই বিশেষ পরীক্ষায় 1-2টা কোশ্চেন ফ্রেজটা একটা থাকে, ক্লজটা একটা থাকে, এরকম দেখি, কিন্তু সবসময় থাকে তা না, মাঝে মাঝে কিন্তু থাকে না, একটাও থাকে না। এই জন্য আমি বলছি যে ক্লজ এবং ফ্রেজ থেকে বিশেষ পরীক্ষা একটা থাকতেও পারে, আবার একটা নাও থাকতে পারে। আবার প্রাইমারি পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষায় এটা 0 দিয়েছি, এটা কখনো থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, এই জন্য 0 বলছি। কিন্তু এটা পড়তে হবে। কখন পড়তে হবে?
অনন্য পরাগণ হয়ে যাবে তখন এই চ্যাপ্টারগুলো পড়তে হবে, কারণ আসতেও পারে নাও পারে। ঠিক আছে, আবার ব্যঞ্জ পরীক্ষায় আসতে একটা থাকে, আবার কখনো থাকে না। তার মানে কি, যে এই যে ক্লজ এবং ফ্রেজ এগুলো শুধু বিশেষ পরীক্ষায় মাঝে মাঝে করা হয়, বাকিগুলোতে খুব একটা করা হয় না, কিন্তু এটা আমরা একসময় শিখে রাখবো। বাকি টপিক, এই টপিকগুলো পড়া শেষ হয়ে তখন আমরা এটা শিখবো, গুরুত্বটা একটু পরে দিব। আর বাকি যে টপিকগুলো আছে যেমন সাবজাংটিভ, প্যারালেলিজম, অ্যাগ্রিমেন্ট, ডিসঅ্যাগ্রিমেন্ট, ওকে, রিডান্ডেন্সি, এই যে টপিকগুলো আছে, ড্যাংলি মডিফায়ার্স, এই যে বাকি টপিক যেগুলো আছে, এই টপিকগুলো থেকে মানে হাবিজাবি টপিকগুলো থেকে একটা কোশ্চেন তো অবশ্যই থাকবে। বা এগুলো আসে কোন দিক দিয়ে? এগুলো আসে কারেকশন আকারে আসে। আমরা তো কারেকশন অফ সেন্টেন্স তো জানি পরীক্ষায় থাকে, তো ওই কারেকশন অফ সেন্টেন্স থেকে বা বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে। বাকি এই যে সবগুলো পরীক্ষা একটা কোশ্চেন, এই যে যেগুলো ছোট ছোট টপিক আছে সেখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলে কারেকশন আকারে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে দেখলাম এই যে 11টা যে নাম্বারিং করেছি, এই 11টা নাম্বারিং যা যা বলেছি এগুলো গুরুত্ব অনুযায়ী কোনখানে বেশি কোশ্চেন থাকে, কোনখানে কম কোশ্চেন থাকে, এই জিনিসটা যদি আমরা দেখি, একটু বাসায় পড়াশোনা করি, তাহলে আমাদের পড়াশোনাটা কিন্তু একটু আরো সহজ হবে। বইটা যে কোনো বই, এই বই হোক আর যে বই হোক, সেটা থেকে কোন টপিকগুলো আগে পড়তে হবে, কোনগুলো পরে পড়তে হবে, এটা একটা ডিরেকশন পাওয়া যাবে এই জায়গাটা দেখলেই। আমরা ভোকাবুলারি চ্যাপ্টার একটু দেখি, গ্রামারটা তখন দেখলাম, ভোকাবুলারি দেখি। এখানে একটা গ্রামারে বলে রাখি, যেমন একটা চ্যাপ্টার আছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন কিন্তু প্রাইমারি পরীক্ষায় ট্রান্সলেশনটা আসে, বাকি পরীক্ষাগুলো ওইরকম আসে না। নিবন্ধন পরীক্ষা কখনো ট্রান্সলেশন আসে, বিশেষ পরীক্ষায় ট্রান্সলেশন আসে না বললেই চলে, খুবই কম। ঠিক আছে, ব্যাংক পরীক্ষার ট্রান্সলেশন খুবই কম থাকে, মানে রিটেনের ট্রান্সলেশন থাকে, কিন্তু প্রিলিতে যে ট্রান্সলেশন করবে সেটা কম থাকে, সেটা বলছি আমরা। এবার আমরা ভোকাবুলারি দেখি, যে ভোকাবুলারি থেকে পরীক্ষায় কোন পরীক্ষায় কেমন কোশ্চেন থাকে, কোন টপিক থেকে থাকে। ঠিক আছে, ভোকাবুলারি টপিকটা দেখি। ফার্স্ট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, মানে টপিক নাম্বার 12। সিনোনিম অ্যান্টোনিম থেকে আমরা দেখি, একটু খেয়াল করি, বিশেষ পরীক্ষায় 4 থেকে 6টা প্রশ্ন থাকে সিনোনিম থেকে। সিনোনিম অ্যান্টোনিম থেকে বিশেষ পরীক্ষায় 4 থেকে 6টা কোশ্চেন, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। প্রাইমারিতে আমরা দেখি সেখানে 2 থেকে 4টা কোশ্চেন থাকবে, নিবন্ধন পরীক্ষা যদি দেখি 2 থেকে 4টা কোশ্চেন থাকবে। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ব্যাংক পরীক্ষায় যে সিনোনিম অ্যান্টোনিম দেখি 6 থেকে 8টা প্রশ্ন থাকে এই ওয়ার্ড থেকে বা সিনোনিম অ্যান্টোনিম থেকে। তার মানে এইটা আমাকে পড়তেই হবে। আর এই বই যেটা আছে আমি দেখিয়ে দিব, এই বইটার মধ্যে সব মিলে 1004টা আমি ডিরেক্ট ওয়ার্ড দিয়েছি। এই ওয়ার্ডগুলো কিন্তু বাছাই করে দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সাজেশনের মতো 1004টা ওয়ার্ড আলাদা করে দিয়েছি। ইনশাল্লাহ 1004টা ওয়ার্ড থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কমন থাকবে, সে যেই পরীক্ষাই হোক। 1004টা ওয়ার্ডের অবশ্যই মিনিং দেখতে হবে। আর এর সাথে যেটা করেছি, যে এর সাথে প্রশ্ন দিয়েছি, বিগত প্রশ্ন প্লাস ইউনিক প্রশ্ন, এগুলো সব মিলে প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টা অপশনের বাংলা মানে দেয়া আছে। কোশ্চেনে একটা ওয়ার্ডের বাংলা মানে দেয়া আছে, 4টা অপশনে বাংলা মানে দেয়া আছে। যেগুলো দেয়া আছে মানে একটা প্রশ্নে 5টা করে ওয়ার্ড হবে, এই হিসাবে আরো 2500 শব্দ শুধু প্রশ্নগুলো থেকে পড়া যাবে। তার মানে 1004টা শব্দ দিয়েছি আমি ডিরেক্ট, যেগুলো থেকে কোশ্চেন বেশিরভাগ কমন থাকবে। এর বাইরেও যে প্রশ্নগুলো দেয়া আছে, প্রত্যেকটা প্রশ্নেই আমরা 4+1 মানে 5টা করে ওয়ার্ড দেয়া আছে, ওয়ার্ড মিনিং সহ, ওগুলো এখানে করলে হবে 2500+ শব্দ। তো দুটা মিলে যারা দাঁড়ায় যে 3500 শব্দের মতো আমরা এই প্রশ্ন প্লাস যে আলাদা করে যে 1000 শব্দ দিয়েছি এটা পড়লে হয়ে যাবে। এই 3500 শব্দ যদি পড়তে পারি, পড়া খুব একটা কঠিন কাজ হবে না, কারণ সিনোনিম থেকে আমরা দেখতে পাচ্ছি কত কোশ্চেন থাকে। আর এর জন্য যদি একটা সিনোনিম অ্যান্টোনিম বই কিনতে যে আলাদা করে, ওই বই কিন্তু কেউই পড়তে পারে না, এটা আমি জানি। ওই বইয়ের কথা নাম বলতে পারবো, কিন্তু ওই বই কারো পড়া হবে না, কারণ বাকি অনেক পড়া আছে। চাকরি পরীক্ষা দিতে গেলে বাকি অনেক পড়া পড়তে হবে। তো এখানে একেবারে শর্ট সাজেশন মতো করা আছে বইটার মধ্যে, ওইটা আমরা যদি পড়তে পারি তাহলে অল্প পড়েই ইনশাল্লাহ, যদি 6টা কোশ্চেন থাকে 5টা কম পাবো বা 4টা কম পাবো, 1টা 2টা তো ছুটে যাবে। আর এমন একটু যদি ভাগ্য ভালো হয় তো 6টাই হয়তো কমন থাকবে, 4টা থাকলে 4টাই কমন থাকবে এই কটা ওয়ার্ড থেকে। তার মানে ওই ওয়ার্ডগুলো পড়লে ইনশাল্লাহ অনেকখানি কভার হয়ে যাচ্ছে। তো টেনশন মুক্ত অল্প পড়েই একটা বড় কাজ হয়ে যাবে, এই কাজটা করতে হবে। নাম্বার 2 হচ্ছে ইডমস। ইডমসটা কিন্তু মানে মনে রাখতে হয় বা মুখস্থ করতে হয়। এমন কোনো পরীক্ষা নাই যে ইডমস থাকে না। বিশেষ পরীক্ষায় 2টা, তারপরে প্রাইমারি পরীক্ষায় অ্যাটলিস্ট 2টা, নিবন্ধন পরীক্ষায় অ্যাটলিস্ট 2টা, ব্যাংক জব পরীক্ষায় অ্যাটলিস্ট 2টা থাকবে। এই 2টা কোশ্চেন 2 নাম্বার কি মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ। এই ইডমস যেটা করতে হবে, এই ইডমসটা
নর্মালি কি করি আমরা, মুখস্থ তো করি, চেষ্টা করি মুখস্থ করার জন্য, তো সবসময় কিন্তু এটা মুখস্থ করে মনে থাকে না। মুখস্থ করি কিন্তু অনেক সময় এটা খেয়াল থাকে না বা মনে থাকে না। তো ইডিয়মস এর ব্যাপারটা যেটা হচ্ছে যে এই বইটার মধ্যে আমি যেটা করেছি যে আমার অফিসে কাজের ফাঁকে ফাঁকে যখন আমি কাজ করতাম অফিসে, তখন যে একটু লিজার টাইম পেতাম, ওই সময়ের মধ্যে থেকে প্রত্যেকটা ইডিয়মস থেকেই এটা একটা করে ক্লু বের করেছি। এই ক্লুটা দিতে এবার মানে যেটা আগে কোনো প্রকাশের মধ্যে এই ক্লুগুলো ছিল না, এবারই ফার্স্ট আমি এটা অফিসে বাসায় যখনই ফ্রি সময় পেয়েছি এই ক্লুগুলো বের করেছি। প্রায় 350 মতো ইডিয়মস এখানে ক্লু বের করে দিয়েছি। ইচ্ছা করলে এই ইডিয়মস এর উপরে একটা আলাদা বই বের করতে পারতাম। তো ওই ক্লু সহ যদি আমরা পড়ি তাহলে এই পড়াটা কিন্তু মনে থাকবে। চমৎকার ক্লু দেওয়া আছে, এগুলো নিয়ে আমি অনেক কথা বলে ফেলছি। ক্লু কিভাবে আছে সেটা অনেকবার বলছি, আর নতুন করে বলছি না, জাস্ট বইয়ের সুযোগ থাকলে আমি পেজটা দেখিয়ে দিব যে ক্লুগুলো কিভাবে আছে। একদম প্রত্যেকটা ইডিয়মসের সাথে একটা করে হিন্টস দেওয়া আছে এবং ক্লু দেওয়া আছে, মনে থাকা যাবে। আমি কি বলছিলাম, যেমন সাইন ডাই নিয়ে প্রচুর, মানে সাইন ডাই নিয়ে বিশেষ পরীক্ষা কয়েকবার আসছে, অন্যান্য পরীক্ষাতে আসছে। সরি, সাইন ডাই এইটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। তো সাইন ডাই যদি পরীক্ষা আসে, আমি এটার ক্লুটা কি দিয়েছি, যেমন এখানে ডাই মানেতে মৃত, আমরা জানি সাইন শব্দের মানে হচ্ছে একাংশ বা প্রায়, তার মানে সাইন ডাই মানে হচ্ছে একাংশ মৃত। তো এইটার অর্থটা আমরা কিভাবে মনে রাখবো, ক্লুটা কিরকম, যেমন ক্লুটা হচ্ছে এরকম যে কোনো একটা মানুষ যদি একাংশ মৃত হয় তাহলে সে মারা গেছে কি মারা যায় নাই এটা কিন্তু অনিশ্চিত হয়ে যায়, সে নিশ্চিত না যে মারা গেছে কিনা, রাইট? অবশ্যই এটা মনে রাখা যায় যে একটা মানুষ যদি একাংশ মারা যায় সে আসলে মারা গেছে না মারা যায় নাই এটা বুঝতে পারবো। তাহলে সাইন ডাই মানে হচ্ছে মানে এই যে মানুষটা যে মারা গেছে কিনা এটা কিন্তু নিশ্চিত না, অনিশ্চিত ব্যাপার দাঁড়াচ্ছে। এই জন্য সাইন ডাই মানে হচ্ছে আনসার্টেন বা অনিশ্চিত। বাংলায় হচ্ছে অনিশ্চিত মনে রাখবো, ইংরেজিতে আসলে অপশনে আনসার্টেন থাকবে, আনসার্টেন আনসার করে দিব। এই যে একটা ক্লু যে সাইন ডাই, ওইটার অর্থ দিয়ে ওইটাই মনে রাখলাম। এরকম প্রত্যেকটা ইডিয়মসেরই একটা করে ক্লু দেওয়া আছে, জাস্ট ক্লুগুলো একবার দুবার পড়লেই এই ইডিয়মস গুলো যে কোনো পরীক্ষায় যখনই থাকবে এটা মনে থাকবে বা মনে করা যাবে। ঠিক আছে, তাহলে ইডিয়মসটা আমরা অবশ্যই পড়বো, দুটো করে পরীক্ষা মানে থাকবেই, আর এই ক্লু সহ যদি পড়ি বইটার তাহলে মনে থাকবে। স্পেলিং যেটা আছে আমি বললাম যে স্পেলিং প্রত্যেকটা পরীক্ষায় একটা দুটা করে থাকে, বিশেষ পরীক্ষা 1-2টা থাকে, প্রাইমারি পরীক্ষা 1-2টা থাকে, অন্যান্য যে পরীক্ষা আছে অ্যাটলিস্ট একটা করে থাকে বা 2টাও থাকে, 3টাও থাকে। স্পেলিং ক্ষেত্রে স্পেলিং কিন্তু একটু হার্ড ওয়ার্কের কাজ, কারণ ওই স্পেলিং দিবে না যেটার মধ্যে একেবারে সহজে পারা যাবে। স্পেলিং প্রত্যেকটার মধ্যে টুইস্ট আছে, সেটা আসবে। তো ওই স্পেলিংটা এখানে যেটা এই বইটার মধ্যে যেটা আছে, ক্লাসরুম যে ইংলিশ, আমাদের এই যে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, এই বইটার মধ্যে স্পেলিংটার মধ্যে বাংলায় ভেঙে ভেঙে অর্থ সহকারে দেয়া আছে, সহজে মনে থাকবে। আবার কিছু কিছু ব্যাপার আছে, যেমন জোড়া জোড়া আছে, মিলেনিয়াম সেখানে DNL আছে, তো এরকম জোড়া জোড়া কোনগুলো আছে সেগুলো আলাদা করে দেওয়া আছে। অর্থাৎ একটা সিস্টেমেটিক ওয়েতে স্পেলিং গুলো দেওয়া আছে এবং অল্প কিছু দেওয়া আছে, একেবারে যে পেজের পর পেজ স্পেলিং আছে তা না, কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, এগুলো পড়া প্লাস যেগুলো দেওয়া আছে এগুলো যদি একটু মনে রাখতে পারি, আন্ডারলাইন করে যদি একটু মনে রাখতে পারি যে কোন জায়গাগুলো স্পেলিং এর মধ্যে টুইস্ট আছে ওই জায়গাটা আন্ডারলাইন করে রাখতে পারি, তাহলে কিন্তু স্পেলিংটা মনে থাকবে। মনে থাকলে কি হবে, 1-2টা করে কোশ্চেন কম পাবো। তাহলে এই বই থেকে পড়লেই সব কাজ হয়ে যাচ্ছে, বা যার কাছে যে বই সেখান থেকে পড়তে পারি আমরা স্পেলিংটা, বাট অবশ্যই পড়তে হবে, পরীক্ষা অবশ্যই কমন থাকবে। আর একটা অবশ্যই কমন থাকবে যে কোনো চাকরি পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট, মানে অর্থাৎ এই যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে সব পরীক্ষায় এক কথা প্রকাশ থাকে, এটা অবশ্যই পড়তে হবে। আর এটাও এই বইটার মধ্যে একদম সাজেশনের মতো যতগুলো অপ্রয়োজনীয় ছিল সব বাদ দিয়ে একটা শর্ট সাজেশন মধ্যে করে দেওয়া আছে, এবং সেটা একটু ডিফারেন্ট ওয়েতে করে দেওয়া আছে। অর্থাৎ ওয়ার্ডটা আগে দেওয়া আছে আর ওইটার এলাবোরেশন যে ওই ওয়ার্ডের যে ইলাবোরেটিভ আইডিয়া সেটা পরে দেওয়া আছে, রাইট? তার মানে এইখান থেকে যতটুকু দেওয়া আছে ওইটুকু পড়লে কিন্তু কমন থাকবে, এর সাথে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে। আর তার সাথে আমরা যাই আদার্স অন্যান্য যেগুলো আছে ভোকাবুলারি থেকে, যেমন ফরেন ওয়ার্ডস আছে, পেয়ার অফ ওয়ার্ডস আছে, এগুলোতে আমরা লাগবে না, যেমন পরীক্ষা আসেও না। জাস্ট এই 4টা টপিক আমরা ভালো করে পড়বো, সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়মস, স্পেলিং আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে আরেকটা টপিক অবশ্যই যুক্ত আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রিপজিশন, যেটা নিয়ে আমরা আগেই কথা বলছি।
প্রিপোজিশন। যে এই প্রিপোজিশন এই বইটার মধ্যে বাংলায় ছন্দ আকারে দেওয়া আছে, এত চমৎকার ছন্দ আকারে দেওয়া আছে যে এটা মনে থাকবে বাংলা দিয়ে, মানে ইংরেজি প্রিপোজিশন মনে রাখবো বাংলা ছন্দ দিয়ে। সেইটা কিভাবে সেটা বইটার মধ্যে ম্যাজিক আমি দেখাবো, এটা ক্লাস নেওয়ার সময় এগুলো সব পেজ টু পেজ তুলে ধরে দেখিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে ভোকাবুলারি যে পার্ট আছে সেটা। আর একটা পার্ট হচ্ছে লিটারেচার। লিটারেচারের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ পরীক্ষায় 12 থেকে 15টা প্রশ্ন থাকবে বিশেষ পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষা 1 থেকে 3টা, নিবন্ধন পরীক্ষা 1 থেকে 3টা, ব্যঙ্গক পরীক্ষা 1 থেকে 3টা। তার মানে বাকি পরীক্ষাগুলোতে কম থাকে, কিন্তু প্রাইমারি বিশেষ পরীক্ষাতে বেশি কোশ্চেন থাকে লিটারেচারের উপরে। এই বইটার মধ্যে লিটারেচার যতটুকু দেয়া আছে, বিশেষ করে যে 1000 প্লাস, বিশেষ করে 1000 প্লাস যে কোশ্চেন দেয়া আছে, কোশ্চেন আনসার দেয়া আছে, এগুলো কিন্তু বাছাই করা। তো ওই 1000 প্লাস কোশ্চেন আনসার গুলো আমরা ফার্স্টে পড়ে ফেলি, তাহলে বিসিএস এর এই যে যাই কোশ্চেন থাকুক 4টা থেকে 6টা বা 8টা কোশ্চেন কমন থাকতে পারে। কারণ এই 12 থেকে 15টা কোশ্চেন কিন্তু সব যে বই পড়ি সব কিন্তু পারা যাবে না, স্বাভাবিক। হয়তো 12টা পারা যাবে বা 13টা পারা যাবে বা 10টা পারা যাবে। তো যেগুলো পারা যাবে সেগুলো একটা বই পড়লেও যা মনে থাকবে, এই বইটার মধ্যে শর্ট করে দেওয়া আছে, শর্ট সাজেশন মধ্যে দেওয়া আছে, সব টপিক কিন্তু শর্ট করে দেওয়া আছে। যা দেওয়া আছে এখান থেকেও ওই কোশ্চেনগুলো কমন থাকার কথা, এখান থেকেও ওই কোশ্চেনগুলো, এখান থেকে ওই কোশ্চেনগুলো কমন থাকবে। তার মানে যে খুব কম পড়েই কিন্তু ওই যে বড় বই পড়লে যেটা হবে সেটা এখান থেকে একটা কাভার হয়ে যাবে, মানে কম পড়ে বেশি কাজ হবে এই বইটা পড়লে। সো এই যে আমি যেগুলো বললাম লিটারেচার থেকে কি করতে হবে, এখানে 1000 যে আলাদা করে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনটা তো মাস্ট পড়তে হবে। বাকি যখন যেখান থেকে যতটুকু দেওয়া দরকার সেটা দেওয়া আছে ওইটুকু আমরা পড়ে ফেলবো এখান থেকে। ঠিক আছে, এইটা হচ্ছে এই বইটার আমি যদি বলি আমাদের যে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার, এই বইটা শুরুতেই এইটা দেয়া আছে কোন টপিক কেমন ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমি প্রথমে এইটুকু বলে দিলাম যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এতে ভালো কাজে লাগবে, পড়ার জন্য কাজে লাগবে। যার কাছে যে বইটি কাজে আছে, যার কাছে যে বই আছে, এইটুকু যদি আমরা দেখতে পারি, অনুসরণ করতে পারি যে কোন টপিকগুলো আগে পড়বো কোনটা পরে পড়বো, এটা একটা সুন্দর গাইডলাইন নিতে পাওয়া গেল। আমরা এখান থেকে আমরা দেখি যে কি আছে এরপরে, আমরা এরপরে যেটা আলোচনা করব সূচিটা একটু দেখে নেব। সূচিটা, বইটা কিন্তু দুই কালারের, পুরো বই কিন্তু কালারফুল, অর্থাৎ পড়ে মনে থাকবে। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বইটার মধ্যে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই, মানে যেগুলো চ্যাপ্টার পরীক্ষা আসার মতো সেই চ্যাপ্টারগুলো শেষে 10টা করে প্রিভিয়াস কোশ্চেন, ওই টপিক রিলেটেড প্রিভিয়াস কোশ্চেন 10টা করে দেওয়া আছে। ইন্টারেস্টিংলি আরেকটা দেওয়া আছে ওই চ্যাপ্টার, আরেকটা দেওয়া আছে 25 ইউনিক কোশ্চেন্স, অর্থাৎ ওই চ্যাপ্টারের উপরে ইউনিক কোশ্চেন 25টা দেওয়া আছে। ঠিক এরপরেই ওই চ্যাপ্টারের উপরে 10টা করে কনফিউজিং কোশ্চেন দেওয়া আছে। এই কনফিউজিং কোশ্চেনগুলো বেশ ডিফিকাল্ট থাকবে, যেগুলোর সাথে কোনোখানে মিলবে না। এই কনফিউজিং কোশ্চেনগুলো যদি করতে পারি তাহলে বুঝবো যে আমরা মোটামুটি আর কি জাহাজ হয়ে গেছে, মানে কোশ্চেন যেই করুক যেখান থেকে করুক আমাদের আটকাতে পারবে না। সো এই 10টা, তার মানে কি হলো, 10টা হচ্ছে টপিক রিলেটেড প্রিভিয়াস কোশ্চেন, 25টা হচ্ছে ইউনিক কোশ্চেন, আবার 10টা হচ্ছে কনফিউজিং কোশ্চেন। এর বাইরেও একটা করে ওই চ্যাপ্টারের উপরে একটা করে শর্ট এক্সাম আছে। এই যে 4টা জিনিস বললাম, একটা চ্যাপ্টার পড়ার পরে, চ্যাপ্টার তো আমি আলোচনা করেছি একদম, আমি দেখাবো নি যে ক্লাসে আমি যেভাবে কথা বলি এইভাবে আলোচনা করেছি। এই আলোচনার পরে রুলস গুলো যেগুলো দরকার সেগুলো পড়ার পরে যদি 4টা প্র্যাকটিস টপিক থাকে তাহলে কিন্তু এটা ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং ভালো একটা রিভিশন হয়ে যাবে। তো এই জন্যই কাজটা করা আছে। এইখানে আমরা যদি সূচিটা দেখি, সূচির মধ্যে তো অনেক বড়, এখানে সবই দেওয়া আছে। যেমন ফার্স্টেই একদম শুরুতেই দেওয়া আছে যে কমন মিস্টেকস ইন ইংলিশ পার্ট 1। কমন মিস্টেকস ইন ইংলিশ পার্ট 1 মানে যে কোনো নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রথম অংশ দেওয়া আছে কনফিউজিং ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো পরীক্ষায় নিয়মিত আসে। ঠিক আছে, যেমন হু নাকি হুম বসবে, দ্যাট নাকি হুম বসবে, ওকে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। বিভিন্ন ধরনের যে কনফিউশন যেগুলো আছে, যে ওয়ার্ডগুলো নিয়ে কনফিউজড করে দেয়, সেই ওয়ার্ডগুলোর উপরে এইখানে আলোচনা আছে। সেইটা আছে 2 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত, পার্ট 1। মানে ওই কমন মিস্টেকস বইয়ের 2টা অংশ করেছি আমরা, একটা হচ্ছে পার্ট 1 এখানে আছে, আর এই বইটার একদম শেষ দিকে কারেকশন অংশে যে পার্ট 2 আমরা দিয়েছি, ওইখানে যেগুলো প্রশ্ন, যেগুলো রুলস পরীক্ষা আসার মতো সেগুলো ওখানে দেওয়া আছে। এখানে ওয়ার্ড ভিত্তিক আলোচনা করা আছে শুরুতেই, ভালো লাগবে এগুলো পড়লে, এবং যে কোনো চাকরি পরীক্ষায় এই ওয়ার্ড ভিত্তিক যে আলোচনা এটা কাজে লাগবে। ওকে, দেন এই কমন মিস্টেকস এর পার্ট 1 আলোচনার শেষেই
মূল আলোচনা শুরু হবে। মূল আলোচনা শুরুর মধ্যে থাকবে, প্রথমে থাকবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে আমরা যে 8 প্রকার পার্টস অফ স্পিচ পাই, এইটার একেবারে বেসিক থেকে আলোচনা আমরা করতে থাকবো। এখানে আমরা যাব কি কি দেখবো এখান থেকে। নাউনে যখন যাব, নাউন থেকে প্রশ্নের ধরন অর্থাৎ এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কেমন করে সেটা জানবো। এই নাউনকে আইডেন্টিফাই করা মানে আইডেন্টিফিকেশনের টেকনিক শিখবো আমরা, কিভাবে আইডেন্টিফাই করা যায় নাউনকে সেটা শিখবো এখান থেকে। এইভাবে প্রোনাউন শিখবো আমরা। প্রোনাউন থেকে রিলেটিভ প্রোনাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন আমরা এখান থেকে শিখবো, হু, হুম, দ্যাট, এগুলো যত ব্যবহার সেগুলো শিখবো। শূন্যস্থানে কিভাবে বসাতে হয়। তারপরে আমরা পজিটিভ শিখবো। পজিটিভের পরে আমরা এই যে 4 স্টার দেওয়া আছে, কিন্তু এই যে ভার্বকে আমি বললাম যে ভার্ব ইম্পর্টেন্ট, ভার্বের উপরে এই যে 4টা স্টার দেওয়া আছে ভার্বের উপরে। তার মানে ভার্বকে আমরা এই বইয়ের মধ্যে মানে এক্সট্রা মানে গুরুত্ব দিয়েছি ভার্বের উপরে, কারণ ভার্ব থেকে কোশ্চেন করবে। এই ভার্ব থেকে কি থাকবে, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব যেখানে এই ভার্ব থেকে কি থাকবে, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব যেভাবে সহজে চেনা যাবে সেটার এখানে কৌশল দেওয়া আছে। আমি ক্লাসে যেভাবে পড়াতাম একদম হুবহু ওইভাবে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা আছে, ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা আছে। ট্রানজিটিভ হবে নাকি ইন্ট্রানজিটিভ হবে সহজে কিভাবে চিনবো টেকনিক আকারে। যেমন আমরা সহজে ইট বসিয়ে বুঝতে পারি যে ভার্বের পরে যে কোনো ভার্বের ইট দিলে যেমন বোঝা যায় যে এটা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ। এই টেকনিকগুলো এখানে দেওয়া আছে। ফ্যাক্টরেটিভ ভার্ব চেনা যাবে কিভাবে সেই টেকনিক দেওয়া আছে। রিফ্লেক্সিভ ভার্ব তো সহজেই চিনতে পারি, তারপর এখানে বলা আছে কোগনেট ভার্ব, এই যেটা স্টার দেওয়া আছে, একটা স্টার দেওয়া আছে, তার মানে বাকি ভার্বগুলোর থেকে এই কোগনেট ভার্বটা একটা স্টার দেওয়া আছে, মানে ইট ইম্পর্টেন্ট। কোগনেট ভার্বের প্রশ্নের ধরন, কিভাবে প্রশ্ন করা হয় কোগনেট ভার্ব থেকে এবং উত্তর করার সহজ উপায়। তারপর রেসিপ্রোকাল ভার্ব যেভাবে চিনতে হবে। আমরা দেখতেছি কি এই যে এখানে সূচিটি দেখলেই বুঝবো চিনতে হবে যেভাবে, এইভাবে বলা আছে। তার মানে এইটা হচ্ছে পুরোপুরি চাকরি নিয়োগ পরীক্ষার জন্য এইটা গ্রামার, অর্থাৎ ওই প্রশ্ন কিভাবে উত্তর আমরা চিনবো ওইটাই হচ্ছে মেইন টার্গেট এই বইটা থেকে। ওভাবেই বইটা লেখা হয়েছে। তারপরে আমরা যে ইনট্রানজিটিভ ভার্বের উপরে আমরা আলোচনা করব। ইনট্রানজিটিভ ভার্বের উপরে সব থেকে বেশি কোশ্চেন করা হয় পজিটিভ ভার্ব থেকে। তো পজিটিভ ভার্ব থেকে যা যা পরীক্ষা আসতে পারে সবই এই বইটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আমি সুযোগ বুঝে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। বাট এই যে আলোচনা যারা শুনতেছি তাদের কাছে কিন্তু একটা কাজ আমি শুরুতে দিয়েছি, সেটা হচ্ছে যে কোন টপিক নিয়ে আমি আগে আলোচনা করলে ভালো হবে সেটা কমেন্টে লিখতে হবে। আমি কমেন্টে দেখব, দেখে ওই টপিক নিয়ে ভিডিও করে দিব বা ওই টপিক নিয়ে লাইভ নিব, অথবা বইটার একেবারে শুরু থেকেই আলোচনা করব কিনা সেটা কমেন্টে লিখতে হবে। ঠিক আছে। এরপর আমরা যদি আসি যে কাপুলেটিভ ভার্ব, কসি প্যাসিভ ভার্ব, এগুলো সবই আলোচনা ভার্বের আলোচনা আছে। দেন নন ফাইনাইট ভার্ব হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। নন ফাইনাইট ভার্বের জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং ভার্বাল এগুলো কিভাবে চিনবো, এগুলো পরীক্ষা আসে। তো সেইখানে এই যে জেরান্ড 3 স্টার দেয়া আছে। জেরান্ডে কি আছে, প্রশ্নের ধরন এবং উত্তর করার কৌশল। আলোচনা কিভাবে আছে এটা খেয়াল করি আমরা। পার্টিসিপল, প্রশ্নের ধরন এবং উত্তর করার কৌশল। ইনফিনিটিভ একটা স্টার দেয়া আছে, পার্টিসিপল 3টা স্টার, জেরান্ড 3টা স্টার, ইনফিনিটিভ একটা স্টার। ভার্বাল আছে, ভার্বাল কিভাবে সহজে চিনবো, এগুলো সবই এখানে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। যে একবার পড়লে আমি ক্লাসে যেভাবে বুঝাই এইভাবেই বলা আছে এখানে, তো সহজে চিনতে পারবো আমরা। এরপরে লিঙ্কিং ভার্ব নিয়ে বলা আছে। লিঙ্কিং ভার্ব মাধ্যমিক পরীক্ষা আসে। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব সম্পর্কে এখানে বলা আছে, খুব অল্প করে বলা আছে, কারণ গ্রুপ ভার্ব প্রিপোজিশনের পরের চ্যাপ্টারে যে বিস্তারিত আলোচনা করা আছে। তারপর ইমপার্সোনাল ভার্ব নিয়ে বলা আছে, কখনো কোনো পরীক্ষা আসতে পারে, এই জন্য দেখিয়ে দেওয়া। ইনকোয়েটিভ ভার্ব নিয়ে পরীক্ষা আসতে পারে, এটা একটু দেখিয়ে দেওয়ার ব্যবস্থা আছে এখানে। মানে ভার্বের কতগুলো চ্যাপ্টার আলোচনা করা আছে, কিন্তু যেগুলো দরকার সেগুলো বড় করে আলোচনা করা আছে, কিন্তু যেগুলো কম দরকার সেটা এখানে কম কম করে দেয়া আছে। আমরা যদি যাই এই যে তারপরে নন কনক্লুসিভ ভার্ব, নন কনক্লুসিভ ভার্ব নেমেও আমরা এখানে ভার্ব আমরা দিয়ে দিব। নন কনক্লুসিভ ভার্বও এখানে আলোচনা করা আছে, একটু দেখে নিলেই হয়ে যাবে। আরেকটা স্টার দেওয়া আছে এখানে, নিড এবং ডেয়ার, এটা কিন্তু পরীক্ষা আসে। নিড এবং ডেয়ার এই যে লাস্ট বিসিএসসি আসছে, নিড এবং ডেয়ার কখন এরা অক্সিলারি আবার কখন মূল ভার্ব চেনার ইজি কৌশল বা ইজি টেকনিক। নিড কখন বা ডেয়ার কখন ভার্ব, কখন অক্সিলারি ভার্ব, এটা কিন্তু কখনো অক্সিলারি কখনো মূল ভার্ব। সো কখন অক্সিলারি কখন মূল ভার্ব এটা বুঝতে পারলে এখান থেকে প্রশ্ন যাই করুক উত্তর করা যাবে, সেটা এখানে আলোচনা করা আছে। দেন আমরা উইক ভার্ব, স্ট্রং ভার্বে একটা তালিকা করে দিয়েছি যেগুলো পরীক্ষা আসে। উইক ভার্ব, স্ট্রং ভার্ব এখান থেকে পড়লে, তালিকাটা পড়লে যেমন স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগবে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই ভার্বগুলো কাজে লাগবে, আবার এই যে এমসিকিউ পরীক্ষা এখানেও কাজে লাগবে। এখানে দেয়া আছে স্ট্রং ভার্বের ব্যবহারগুলো কোনগুলো পরীক্ষা আসে সেগুলো দেয়া আছে, উইক ভার্বগুলো কোনগুলো লাগবে সেটা দেয়া আছে।
ওকে, এখানে স্টার দেওয়া হয় নাই কারণ এটা সবসময় পরীক্ষা থাকবে তা না, স্টার নেই এই জন্য। আবার স্টার দেওয়া আছে কি প্রিফিক্স সাফিক্স, এই প্রিফিক্স সাফিক্স কিন্তু পরীক্ষা আসে, এখানে স্টার দেওয়া আছে একটা। ট্যাগ কোশ্চেন একটা স্টার দেওয়া আছে, ট্যাগ কোশ্চেন খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে ট্যাগ কোশ্চেন, ঠিক আছে। পরীক্ষা আসলে ওই কটা নিয়ে অল্প করে দেওয়া আছে, যা দেওয়া আছে ওর মধ্যেই থাকবে। দেন ভার্বের চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা 8 নম্বরে পেয়ে যাবে অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভ পরে আছে ল্যাটিন অ্যাডজেক্টিভের ব্যবহার। ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে যতটুকু দরকার, যেমন আগের প্রকার যেটা ছিল, আগের যে এডিশন ছিল, আগের এডিশনে কিন্তু অনেক বড় ছিল, সেগুলো সব কমিয়ে দেওয়া আছে। এই এডিশনে একদম শর্ট করে সাজেশনের মধ্যে দেওয়া আছে ল্যাটিন অ্যাডজেক্টিভ কত পড়তে হবে। অ্যাডভার্ব প্রশ্নের ধরন সহ কিছু টিপস আছে অ্যাডভার্বের। প্রিপোজিশন তো বিস্তারিত আলোচনা আছে, প্রিপোজিশন আলোচনা আছে এখানে। জেনারেল প্রিপোজিশন, এই জেনারেল প্রিপোজিশন আমি ক্লাসে 3টা ক্লাস দিতাম 2 ঘন্টা করে, জেনারেল প্রিপোজিশন উপরে 2 ঘন্টা করে 3টা ক্লাস হতো জেনারেল প্রিপোজিশন আলোচনা। আমার সেই আলোচনার যতটুকু পরীক্ষা আসার মতো দরকার, যেভাবে আলোচনা করতাম ওইটাই আমি এখানে জেনারেল প্রিপোজিশনের মধ্যে দিয়ে দিয়েছি। বেসিক প্রিপোজিশনের মাস্ট রিড নোটস, এই যে লিখে দিয়েছি, বেসিক প্রিপোজিশনের মাস্ট নিড নোটস, মানে বেসিক যে প্রিপোজিশন থাকবে সেই প্রিপোজিশনের যেই নোটগুলো পড়তে হবে সেটা এখানে নোটের মতো করে দেওয়া আছে, রাইট। এরপরে যে অ্যাপ্রোপ্রিয়েট 4টা স্টার দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কি বলা আছে, মনে রাখার এক্সক্লুসিভ টেকনিক। এক্সক্লুসিভ টেকনিক আমরা বুঝি, অর্থাৎ এই যে অ্যাপ্রোপ্রিয়েশন যেটা মুখস্থ করতে হয়, এইটা মনে রাখার বাংলায় সহজ করে টেকনিক দেওয়া আছে, এই জন্য বলা হয়েছে এক্সক্লুসিভ টেকনিক। এগুলো আমি দেখিয়ে দিলে তখন সহজেই পারা যাবে। দেন গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব থেকে কি হয়, গ্রুপ ভার্ব কিন্তু অনেক মনে রাখাও বেশ কঠিন, কিন্তু সারা জীবন কাজে লাগে, পরীক্ষাও থাকে। এই গ্রুপ ভার্ব থেকে একদম কনসাস করে দেওয়া আছে। আমি সেই 27তম 28তম বিশেষে যে ওয়ার্ডগুলোর গ্রুপ ভার্বে আমি সংক্ষিপ্ত করে ক্লাসে প্র্যাকটিস করাতাম, ওই লেকচার শিট থেকে এই গ্রুপ ভার্বগুলো আমি বসিয়ে দিয়েছি এখানে। তো আশা করা যায় এখান থেকে এইটুকু পড়লেই কমন থাকবে। দেন আমরা আসি কনজাংশন থেকে কিছু এখানে আলোচনা আছে। কনজাংশন তো যতটুকু দরকার ওই আলোচনাটুকু আছে। এটা কনজাংশন আলোচনাটা কিন্তু ইম্পর্টেন্ট, হয়তো পরীক্ষার সাথে থাকবে না কিন্তু আলোচনাটা ইম্পর্টেন্ট। ইন্টারজেকশন নিয়ে একটু বলা আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। নাম্বার জেন্ডার নিয়ে মাস্ট রিড চ্যাপ্টার, নাম্বার জেন্ডার মাস্ট রিড চ্যাপ্টার, মানে নাম্বার জেন্ডার অবশ্যই পড়তে হবে, কিন্তু কতটুকু পড়তে হবে এইটা আমি দেখেছি যে অনেক বেশি একটা রুলস দেওয়া থাকে, অনেক বেশি ওয়ার্ড দেওয়া থাকে। এইখানে যেই রুলসগুলো দরকার, মানে যেগুলো মাস্ট রিড, সেই রুলসগুলো আমি রেখেছি। এবং যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে সেগুলো বাংলা অর্থ দেওয়া আছে, বাংলা অর্থ খোঁজার জন্য আলাদা ডিকশনারি খুঁজতে হবে না, সব দেওয়া আছে। এবং যতটুকু দরকার অতটুকু দেওয়া আছে। যেমন এই যে 3 স্টার দেওয়া আছে নাম্বারের মধ্যে, এই যে 3 স্টার নাম্বারের মধ্যে আছে। প্রশ্নের ধরন এবং বাছাইকৃত চুম্বক রুলস, একইভাবে জেন্ডার, প্রশ্নের ধরন এবং বাছাইকৃত চুম্বক রুলস, যে রুলসগুলো পড়তেই হবে। ডিটারমাইনে একটা স্টার দেওয়া আছে, চেনা সহজ টেকনিক, ডিটারমাইনে চেনা সহজ, ডিটারমাইনে কিন্তু চিনতে বলবে যে এই সেন্টেন্সে ডিটারমাইনে কোনটা, ঠিক আছে। বা ডিটারমাইনের পরে যে নাউনটা আছে, নাউনটা কিন্তু ভুল করে দিবে, ওইটা কারেক্ট করতে হবে। এই তো কোশ্চিন, সেগুলো সবই এখানে ডিটারমাইনের মধ্যে দেওয়া আছে। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 2টা স্টার দেওয়া আছে, পরীক্ষায় থাকে, একটা কোশ্চিন থাকে। যতটুকু দরকার, যা যা আলোচনা দরকার, আমি ক্লাসে যেগুলো পড়াতাম, যে রুলসগুলো আমি পড়াতাম, ভেঙে পড়াতাম, আমার সবগুলো রুলস এখানে দিয়ে দিয়েছি সাবজেক্ট এগ্রিমেন্টের মধ্যে। এই রুলসগুলো পড়লেই বা যেটুকু দেওয়া আছে অতটুকু পড়লেই হয়ে যাবে। আর্টিকেলস থেকে খুব সুন্দর করে দেওয়া আছে এখানে, এর বাইরে কিছু লাগবে না, বাট যা যা অপ্রয়োজনীয় সেগুলো বাদ দিয়ে যতটুকু দরকার ওইটা আর্টিকেলসে দেওয়া আছে। কখন দি বসে এর থেকে বেশি ইম্পর্টেন্ট কখন দি বসে না, ঠিক আছে। যেখানে এ বসার কথা সেখানে অ্যান বসবে, যেখানে অ্যান বসার কথা সেখানে এ বসবে, এই কখন কোনটা বসে সেটা দেওয়া আছে। ওকে, আমরা এরপরে দেখি টেন্স। টেন্সের 2টো পার্ট আছে। একটা পার্টে সংজ্ঞা, যেমন টেন্সের যে প্রত্যেকটা টেন্স যে 4 প্রকার, একটা টেন্সের 4 প্রকার, 3টা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এর 4 প্রকার, মানে সব মিলে 12 প্রকার। এই 12 প্রকারের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার পরে কিরকম কোশ্চিন বিশেষ পরীক্ষা আসে, অন্যান্য পরীক্ষায় কিরকম কোশ্চিন আসে, সেটা এখান থেকে পাওয়া যাবে। অর্থাৎ স্ট্রাকচার পরে যে কোশ্চিনগুলো পড়া যায় সেগুলো এখান থেকে পাওয়া যাবে। এইভাবে আর কি টেন্সের পার্ট 2 রাইট ফর্ম ভার্ব আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, ক্লোজের বিস্তারিত আলোচনা আছে, তারপরে ফ্রেজ আইডেন্টিফাই করার টেকনিক আছে এখানে। ভয়েস চেঞ্জের 5টা কৌশলে ভয়েস চেঞ্জ শেষ হয়ে যাবে, 5টা কৌশল কিভাবে দেওয়া আছে। ন্যারেশন 5 থেকে 10 মিনিটে কিভাবে আনসার করা যাবে সেগুলো বলা আছে। ক্লাসে আমি ন্যারেশন 5 থেকে 10 মিনিটে আনসার করা কৌশল বলতাম, ভয়েস 5 থেকে 10 মিনিট আনসার করা কৌশল বলতাম। আমি চেষ্টা করেছি ওগুলো ইনক্লুশন করার জন্য। তারপরে যে ডিগ্রি বলি, ডিগ্রির এখানে কৌশল দেওয়া আছে। এইভাবে এটা তো অনেক বড় একটা চ্যাপ্টার, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। ট্রান্সফর্ম সেন্টেন্স, মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার, সাবজাংটিভ, প্যারালেল কনস্ট্রাকশন, প্যারালিজম,
রিডান্ডেন্সি, অ্যাগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, ইমবেডেড কোশ্চেন্স, এগুলো স্টার দেওয়া আছে, তার মানে এগুলো পরীক্ষা থাকতেও পারে নাও পারে। ফরমেশন অফ ওয়ার্ডস 3 স্টার দেওয়া আছে, এগুলো পড়তে হবে। যতটুকু পড়লে এমসিকিউ এর পাশাপাশি বিশেষ লিখিত পরীক্ষায় 5 নম্বর কমন থাকবে। ফরমেশন অফ ওয়ার্ডস, তার মানে দেখতে হবে এটা। তারপরে প্রিফিক্স, সাফিক্স আমরা দেখবো এখান থেকে। ট্রান্সলেশন অফ প্রভাব, ট্রান্সলেশন অফ প্রভাব প্রাইমারি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় নিশ্চিত কমন উপযোগী যে প্রশ্নগুলো দরকার ওই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। মানে এখানে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে ট্রান্সলেশন এবং প্রভাব থেকে, ওগুলো যদি আমরা এখান থেকেই পড়ে ফেলি তাহলে আমাদের বাকিটুকু লাগবে না। এইভাবে আমাদের আর একটা আছে কারেকশন পার্ট 2। ওকে, এই যে কারেকশন পার্ট 2 কমন মিস্টেকস ইন ইংলিশ শুরুতেই যেটা ছিল ওইটারই একটা সেকেন্ড পার্ট এইখানে ইনক্লুড করা আছে। ওই যে শুরুতে যেটাতে আছে কারেকশন পার্ট 2 অর্থাৎ কমন মিস্টেকস ইন ইংলিশ, যে বইটার শুরুর যে অংশটা ওইটা আমরা শুরুতে দিয়েছি পার্ট 1, আর এই যে এই জায়গায় এসে 603 নম্বর পৃষ্ঠায় এসে পার্ট 2 আমরা দিয়েছি এখান থেকে। ওকে, যাতে করে ওই প্রথম অংশটুকু পড়ে বা টানা কারেকশন পড়তে যেন বিরক্তি না লাগে তার জন্য অর্ধেক পার্ট শুরুতে, বাকি পার্ট এখানে দেওয়া আছে। এরপরে যে কম্পোজিশন পার্ট বিশেষ পরীক্ষায় থাকে, কম্পোজিশন পার্টটা থাকে। কম্পোজিশন মানে পার্টস অফ লেটার্স, অ্যাপ্লিকেশনস, এসএস, এখান থেকে কিছু কোশ্চেন কখনো কখনো থাকে, একটা কোশ্চেন থাকে কখনো থাকে না। এটা কিন্তু বিসিএস এর সিলেবাসে দেওয়া আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক, অর্থাৎ পড়তে হবে। খুবই শর্ট করে দেওয়া আছে এখানে, জিস্ট করে দেওয়া আছে, যতটুকু দেওয়া আছে অতটুকু পড়লেই হবে এখান থেকে। প্যারাগ্রাফ, লেটারের যে অংশগুলো আছে সেগুলো একটু খুব সহজেই, এই যে 1 পৃষ্ঠা মানে 2 পৃষ্ঠা আছে, 444 পৃষ্ঠা থেকে 445 পৃষ্ঠা, এই 2টা পৃষ্ঠা পড়লেই এখান থেকে কভার হয়ে যাবে, এটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। তারপর হচ্ছে ভোকাবুলারি। এই যে ভোকাবুলারি পার্টটা দেওয়া আছে, আমরা যদি খেয়াল করি এখানে যে 4টা পার্ট আমি প্রথমে বললাম যে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওয়ার্ড সাবস্টিটিউশন, 3 স্টার দেওয়া আছে। স্পেলিং মিস্টেক্স 3 স্টার দেওয়া আছে। 4 স্টার দেওয়া আছে ইডিয়মস, অবশ্যই 4 স্টার থাকার মতো। সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে 4 স্টার, এগুলো অবশ্যই পড়তে হবে। এই যে অনার সাবস্টিটিউশন কি বলা আছে, নিয়োগ পরীক্ষার হটকেক, মানে যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য ওয়ানার সাবস্টিটিউশন মানে এক কথা প্রকাশ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এখনকার পরীক্ষাগুলো তো আসেই। দেন স্পেলিং নিয়ে কি বলা আছে, উইথ স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স, বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দেওয়া আছে। এবং বাছাইকৃত ইম্পর্টেন্ট ওয়ার্ডস, যেগুলো যে বানানগুলো নিয়মিত পরীক্ষা আসে ওই বানানগুলো আলাদা করে দেওয়া আছে। ইডিয়মস নিয়ে কি বলা আছে, সহজে মনে রাখার জাদুকরী কৌশল। ওই যে বললাম যে ইডিয়মস গুলো আমি আমার যে অফিসের বাইরে যে ফ্রি সময়গুলো থাকতাম ওই সময়ের মধ্যে থেকে ইডিয়মস গুলো যেরকম ওই যে ক্লু ধরে ধরে যে আমি লিখে দিয়েছি এখানে, বেশ কষ্ট গেছে এটা, তারপরে এটা আমার মনে হয় পড়লে যারা পড়বে তাদের বেশ কাজে লাগবে এবং আমাকে থ্যাঙ্কস দিবেন। ওকে, আর সিনোনিম অ্যান্টোনিম থেকে কি বলা আছে, বিশেষভাবে বাছাইকৃত 1000+ শব্দ, ওই যে বললাম যে 1004টা শব্দ আলাদা করে দেওয়া আছে, যেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন থাকবে। ওই শব্দগুলো মানে কালেক্ট করতে এবং বাছাই করতে বেশ সময় গেছে, কিন্তু আমরা দিয়ে দিয়েছি, এবারই প্রথম দিয়েছি। আর ফরেন ওয়ার্ডস দেওয়া আছে, এরপরে ফরেন ওয়ার্ডস কখনো আসে কখনো আসে না, অল্প করে দেওয়া আছে, অল্প, খুবই অল্প, একটু দেখে নেওয়া যেতে পারে, পরীক্ষায় থাকতেও পারে, ওই জন্য দেখে নিলে ভালো হবে। আর লাস্ট পার্ট হচ্ছে লিটারেচারের পার্ট, ইংরেজি সাহিত্যের যে পার্টটা। এখন সাহিত্যের পার্টের মধ্যে একটা কথা না বললে না, সেটা হচ্ছে সাহিত্যের পার্ট বিশেষ পরীক্ষা নেয় 12 থেকে 15টা কোশ্চেন থাকে, সিলেবাসে দেওয়া আছে। কিন্তু প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, এগুলোতে তো এত কোশ্চেন থাকে না, 1 থেকে 3টা কোশ্চেন থাকবে। তো 1 থেকে 3টা কোশ্চেন জন্য লিটারেচারে কি একটা বিশাল বই পড়বো, তা তো না। বা বিসিএস এর জন্যই কতটুকু পড়বো, কতটুকু মনে রাখা সম্ভব, যেহেতু এখান থেকে 12 থেকে 15টা প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে 15টা প্রশ্ন যখন বিশেষ পরীক্ষা থাকে তখন সবাই কিন্তু 15টা পারে না। আর বইও যেই বই হোক 15টা কোশ্চেন কমন থাকবে না, হয়তো 12টা কোশ্চেন কমন থাকবে বা 13টা থাকবে বা 10টা কোশ্চেন কমন থাকবে, বা এগুলো কমন থাকবে না। তো এই বইটার মধ্যে এই যে আমি একটু দেখিয়ে দেই, রাইটার্স থেকে, লেখক, অথর্স এবং হিজ বুকস, অথর্স অ্যান্ড বুকস, রাইটার এবং তাদের বই বা যা লিখেছেন সেগুলোর উপর কোশ্চেন কিন্তু বেশি কোশ্চেন থাকে। শুরুতেই এজ এবং পিরিয়ডস থেকে বিশেষ পরীক্ষায় 1 থেকে 2টা বা 3টা কোশ্চেন থাকে, এটা শুরুতেই দেওয়া আছে, যতটুকু দেওয়া আছে অতটুকু এনাফ। 4টা স্টার দেওয়া আছে, এজ এবং পিরিয়ডের 3টা স্টার দেওয়া আছে। 4টা স্টার দেওয়া আছে কি, লিস্ট অফ মাস্ট রিড টপ 20 রাইটার্স, টপ 20 রাইটার্স, উইলিয়াম শেক্সপিয়ার সহ যে রাইটার্স গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিশেষ পরীক্ষায় নিয়মিত কোশ্চেন করা হয়, ওইরকম 20 জন রাইটার সম্পর্কে মানে যতটুকু তথ্য দরকার সেই তথ্যগুলো সাজিয়ে দেওয়া আছে। তো এর বাইরে খুব একটা বেশি লাগবে তা না। দেন ক্যারেক্টার্স থেকে বলা আছে, ক্যারেক্টার্স নেম অ্যান্ড টাইপ অফ বুকস, লিস্ট অফ অল ফাদার্স বলতে কি বোঝায়, ওই যে ফাদার অফ অমুক, হ্যাঁ, ফাদার অফ পোয়েট্রি, ফাদার অফ নভেল, এই যে জিনিসগুলো আছে এগুলো সব একখানে সাজিয়ে দেওয়া আছে। তারপরে কবি সাহিত্যিকদের উপাধি,
ঠিক আছে, পয়েন্ট অফ নেচার, পয়েন্ট অফ বিউটি, সুপারন্যাচুরাল পয়েন্ট, এগুলো যে বলা হয় সেগুলো এখানে দেওয়া আছে। নোবেল প্রাইজ মানে পেয়েছে, যে কপিগুলো নোবেল প্রাইজ পেয়েছে বা কারা কারা নোবেল প্রাইজ পেয়ে নেয় নেই, এগুলো এখানে বলা আছে। কোটেশন বলা আছে, 3 স্টার দেওয়া আছে। কোটেশন হচ্ছে কি? উদ্ধৃতি। উদ্ধৃতি কি? যে বলে যে we look before and after and pine for what is not, our sincerest laughter with champagne is fraught, our sweetest songs are those that tell of saddest thought। এই যে এই লাইনটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? টু স্কাইলার থেকে নেওয়া হয়েছে। এইরকম ওই যে টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, অনেক ফ্রেইলটি, দ্য নেম ইজ ওম্যান, যেগুলো মানে কমন আর কি পরীক্ষা আসার মতো, সবই এই কোটেশন অধ্যায়ের মধ্যে দেওয়া আছে, কমন কোটেশন গুলো। তো এগুলো পড়লে তো হয়ে যাচ্ছে। তারপরে লিটারি টার্মস এখানে দেয়া আছে, যেগুলো দরকার সেগুলো দেয়া আছে, বাস আর কি লাগে, সবই বলা হয়, ওদের পরীক্ষা আসলে সবই দেয়া আছে, বাট কম করে দেয়া আছে, এটা সুবিধা হচ্ছে সাজেশনের মতো করা। তারপরে দেওয়া আছে লিটারেচার ফর ইয়োর ফাইনাল রিভিশন। এই যে পার্টটা বলা আছে যে ফাইনাল রিভিশন করার জন্য যে লিটারেচার, সেটা একটু দেওয়া আছে, যে এইগুলো যা বললাম তার একটা রিভিশন দেওয়া আছে। আর এইখানে যে ব্যাপারটা আছে, এই যে এই জায়গাটা অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে এজ এবং পিরিয়ড ভিত্তিক এবং বাছাইকৃত কমন উপযোগী 1000+ MCQ কোশ্চেন। এই যে পার্টটা দেওয়া আছে, যে এই যে নিচে যে টপিকগুলো লেখা আছে, এগুলো সবগুলো কিন্তু আলোচনার নাই। এই যে টপিক লিটারেরি পিরিয়ড বেসড MCQ, মানে সব MCQ কোশ্চেন থাকবে এখানে। এখানে আছে MCQ কোশ্চেন, সেগুলো কত? 1000+। এই 1000+ MCQ কোশ্চেন যদি পড়ি আমরা, তাহলে বিশেষ পরীক্ষায় আমরা এখান থেকে 6 থেকে 8টা কোশ্চেন কমন থাকবে এখান থেকে। আর প্রাইমারি NTSC পরীক্ষায় যে কটাই কোশ্চেন করুক, আমার মনে হয় এই 1000 কোশ্চেনের মধ্যেই সব কোশ্চেন কমন থাকবে। বা ব্যাংক জব পরীক্ষায় লিটারেচার থেকে যে কোশ্চেনই করুক, এখানে কমন থাকবে। তার মানে আমরা যদি বিশেষ পরীক্ষা দেই, তাহলে আমরা উপরে চ্যাপ্টারগুলো সহ পড়বো। আর যদি প্রাইমারি বা NTSC পরীক্ষা দেই, শুধু এই যে 1000 প্রশ্ন যেভাবে দেওয়া আছে, কিছু কিছুর উপরে দেওয়া আছে, লিটারেরি পিরিয়ডের উপরে দেওয়া আছে, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে, মানে ওল্ড ইংলিশ পিরিয়ডের উপর বলা আছে, মিডল ইংলিশ পিরিয়ডের উপর বলা আছে, যতগুলো পিরিয়ড আছে, রেনেসান্স পিরিয়ডের উপর বলা আছে, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের উপর বলা কোশ্চেন দেওয়া আছে, রোমান্টিক পিরিয়ডের উপর কোশ্চেন দেওয়া আছে। যতগুলো পিরিয়ড থেকে কোশ্চেন করা সম্ভব, সব কোশ্চেনগুলো এখান থেকে একটা করে পিরিয়ডের নাম উপরে দেওয়া আছে, তার নিচে ওই পিরিয়ডের মধ্যে থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো আসতে পারে সেগুলো দেওয়া আছে। আর এগুলো টোটাল সংখ্যা হচ্ছে 1000+। ক্যারেক্টার্স থেকে প্রশ্ন আছে এখান দেওয়া আছে, কোটেশনস থেকে প্রশ্ন এখান দেওয়া আছে, যেগুলো পরীক্ষায় যা যা লাগবে সবগুলো এখানে দেওয়া আছে। তার মানে দাঁড়াচ্ছে যে এইখানকার যে ইংলিশ সাহিত্যের যতটুকু দরকার মোটামুটি এখানে দেওয়া আছে, কিন্তু পড়া হবে অল্প, কিন্তু কাজটা হবে অনেক বেশি। আমার মনে হয় খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, আমি আজকে এই এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে এই যে ক্লাসরুম MCQ ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার, মানে আমি এখনো পড়া শুরু করিনি, কিন্তু এই বইটার মধ্যে কি আছে প্রথমে আমরা জানা থাকলো, যদি আমাদের প্রয়োজন মনে করি, আমি যতটুকু বললাম, আমার মনে হয় এই বইটা সবারই দরকার হবে। যদি একটা বই সংগ্রহ থাকে, আমি সাধারণত একটা বই থাকলে আর একটা বই কিনতে নিষেধ করি, কিন্তু এইখানে আমি যেটা বলবো যে এই বইটা এবার যে এডিশন, সেটা এমনভাবে করা আছে, এটা একটা সাজেশন প্লাস একটা নোটস প্লাস যে কোনো চাকরি পরীক্ষা, সে বিশেষ পরীক্ষা হোক, ব্যাংক পরীক্ষা হোক, প্রাইমারি শিক্ষক নিয়োগ তো অবশ্যই, NTSC পরীক্ষা তো অবশ্যই, এই সবগুলো চাকরি পরীক্ষার জন্য একটা বই সবটুকুই কভার করবে। অর্থাৎ এখানে গ্রামার, ভোকাবুলারি, মুখস্থ পাঠ, শব্দ কভার করবেই, এর সাথে লিটারেচার যতটুকু দরকার ওইটুকু এখান থেকে কভার করবে। তো ওই বইটা সম্পর্কে আমি এই যে এতক্ষণ কথা বললাম, এই বইটা যদি আমরা পারি সংগ্রহ করব, আর যদি সংগ্রহ করতে না পারি তাহলে এইটা আমি এইখানে পর্যায়ক্রমে আমরা ছোট ছোট করে আমি ভিডিও করে দিব। আমি টপিকগুলো কোনটা দেখাবো, এই যে আমি যেটা সূচিটা দেখালাম, সূচি দেখে কমেন্টে লিখতে হবে যে কোন টপিকের ক্লাসটা আগে করতে চাই বা কোন টপিকটা পেতে চাই, ওইটা দেখে আমি ঝটপট ভিডিও বানিয়ে দিব। সেটা অনুযায়ী যদি বাসায় যদি পড়ি কাজে লাগবে। আর যদি মনে হয় যে যেহেতু বইটা আসলেই ভালো একটা বই, একটা সাজেশনের মতো বইটা করা আছে, সেখান থেকেই আমি এই টপিকগুলো আলোচনা করার চেষ্টা করেছি, এগুলো কাজে লাগবে বা সহজে বোঝা যাবে। যারা ইংরেজি পারি না বা ইংরেজি ভয় পাই, তাদের তো খুবই হেল্পফুল হবে। তো ওইটা বইটা সংগ্রহ করতে চাইলে নিচে তো অর্ডার বাটনের মধ্যে বইটা দেয়াই আছে, অথবা নিচের কমেন্টে কিন্তু বইয়ের লিঙ্ক দেওয়া আছে, যে boibaari.com আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকলেই বইটা পাওয়া যাবে। boibaari.com ওয়েবসাইটে গেলেই বইটা সংগ্রহ করে নিয়ে আমরা যদি এই ক্লাসগুলো করি আরও ভালো হবে। আর যদি বই সংগ্রহ করতে না পারি সমস্যা নাই, ক্লাসগুলো দেখে যাব, দেখলেই আমাদের এটা অনেকখানি হেল্পফুল হবে এবং কাজে লাগবে। তো বন্ধুরা, প্রথম পৃষ্ঠা কোনটা আসবো? আচ্ছা,
তো আমরা একেবারে বইটার এতক্ষণ যা দেখলাম, আমরা এই যে এইখান থেকে কিন্তু আলোচনাটা আমরা নেক্সট আলোচনাটা করতে পারি। এটা বইয়ের শুরুটা দেখিয়ে দেই। বইয়ের শুরুতেই প্রত্যেকটা চ্যাপ্টারের আগে কিন্তু একটা ক্লাসরুম পরামর্শ আছে। বইটার নাম ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার। তো ক্লাসরুম পরামর্শ কি, যেমন একেবারে শুরুতেই যেখান থেকে পড়া শুরু করবো আমরা, সেখানে বলা আছে বিসিএস, প্রাইমারি, ব্যাংক বা নিবন্ধন সহ সকল নিয়োগ পরীক্ষায় ইংরেজি গ্রামারে ভালো করতে কিছু পরামর্শ। এটা আমার তরফ থেকে একটা পরামর্শ বিফোর স্টার্টিং এনি টপিক। যেমন এখানে বলা আছে যে একটি ইংরেজি বাক্যের পুরো অংশেই ভুল থাকে না। ওকে, আমরা যখন মানে এই গ্রামার গুলো পড়বো তখন একটা জিনিস মাথায় নিতে হবে যে একটা বাক্যে থেকে তো ভুল কোথায়, এটা নিয়ে তো কোশ্চেনটা করবে। শূন্যস্থান দিয়ে করুক বা কারেকশন আকার করুক, যেভাবে করুক ওই ভুলটাতে বের করার জন্যই করবে। তো একটা ফুল বাক্যে তো ভুল থাকবে না, কোনো না কোনো একটা লেটারের কারণে ভুল হবে বা কোনো একটা জায়গায় সেন্টেন্সের মিনিংগত কারণে ভুল হবে। সো ওই জিনিসটা আমাদের মার্ক করতে হবে, সেটাই বলেছি। এই জন্য ভুল অংশ কোন জায়গায় হয় সেই জায়গাগুলো বের করা জানতে হবে, মানে কোন জায়গাটা ভুলটা হবে ওই জায়গাগুলো আমাদের জানতে হবে। 1, 2 নম্বর, ইংরেজি রুলসকে এমসিকিউ প্রশ্ন ভিত্তিক ভাবতে হবে। মানে ইংরেজি যে রুলস গুলো থাকে, আমরা যেটা করি ইংরেজি রুলস কিন্তু রুলস এর মতো করে চিন্তা করি। এবার আমরা যদি বলি নাউন, মানে যেটা হচ্ছে যে টেন্স থেকে চেনিবার উপায় যদি আমরা চিন্তা করি, করিতেছিলাম, তেছিল, এইগুলা যদি পড়ি, এগুলো পড়ে তো আমার এটা কাজে লাগবে না, কারণ এমসিকিউ কোশ্চেনে তেছিলাম কিছু আসতে যায় না। তো আমাকে কি চিন্তা করতে হবে, যে প্রশ্ন ভিত্তিক আমাকে চিন্তা করতে হবে। সেটাই বলছি যে এমসিকিউ প্রশ্ন ভিত্তিক এই রুলস গুলোকে ভাবতে হবে, এবং এই বইটার মধ্যে পড়লে ওই এমসিকিউ প্রশ্ন ভিত্তিক ভাবতে বাধ্য হবে। 3 নম্বর হচ্ছে প্রায় সব ইংরেজি বাক্যে কিছু কিওয়ার্ড থাকে। এই যে এটা ইম্পর্টেন্ট কথা, কিন্তু সব ইংরেজি বাক্যে আমরা খেয়াল করবো যে কোনো না কোনো একটা কিওয়ার্ড থাকবে বা ক্লু ওয়ার্ড থাকবে। ওই কিওয়ার্ড ভিত্তিক যদি আমরা পড়াশোনা করতে পারি, বা একটা বাক্যের যে কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড ধরে যদি বুঝতে পারি যে এই কিওয়ার্ড থাকলে কিভাবে আনসার করতে হবে, এইটা যদি শিখতে পারি, তাহলে অন্যদের থেকে ইংরেজি আমার সহজে শেখা হয়ে যাবে। কোন ইংরেজি শিখবো আমরা? এটা কিন্তু ইংলিশ, কিন্তু দুটো ইংলিশ আছে। একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে, এটা আমরা আগে খুব মজা করে বলতাম। একটা হচ্ছে ইংলিশ আমরা শিখতে পারি, আর একটা হচ্ছে এই যে জব ইংলিশ। হ্যাঁ, দুটো জিনিস, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জব ইংলিশ। পার্থক্য কি দুটোর মধ্যে? আমরা ইংলিশ শিখবো না, হ্যাঁ। ইংলিশ হচ্ছে যে যেমন আইএলটিএস ইংলিশ, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ, রিডিং ইংলিশ, এগুলো আমরা শিখবো না। আমরা শিখবো কোনটা? আমরা শিখবো জব ইংলিশ। জব ইংলিশ কোনটা? জব ইংলিশ হচ্ছে যে এমসিকিউ কিভাবে আনসার করতে হবে, সেই এমসিকিউ আনসার করার আমরা কৌশল শিখবো, এবং আমরা যে রুলস গুলো শিখবো, যাতে করে আমরা 4টা যে অপশন থাকে কারেক্ট আনসার কিভাবে করতে হয়, মার্কসটা কিভাবে তুলতে হয়, এইটা আমরা শিখবো। তাহলে আমরা কম সময়ের মধ্যে পারবো। আর যদি সব ইংলিশ শিখতে যাই তাহলে কিন্তু কভার হবে না। স্পোকেন শিখবো না ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো নাকি রিডিং শিখবো, এলোমেলো অবস্থায় হয়ে যাবে। সো ওইটা না করে আমরা জব ইংলিশের যে ইংলিশ সেটা শিখবো। সেটা জন্যই বলছি জব ইংলিশের জন্য যে কিওয়ার্ড ভিত্তিক পড়াশোনা করতে হবে। কিওয়ার্ড ভিত্তিক বহু এক্সাম্পল আছে, যেমন অ্যাজ দেওয়া থাকলে কিভাবে আনসার করতে হবে, অ্যাজ ইফ থাকলে কিভাবে আনসার করতে হবে, ইফ থাকলে কিভাবে আনসার করতে হবে, এরকম অসংখ্য কিওয়ার্ড আছে। জাস্ট নাও থাকলে কোন টেন্সে আনসার করতে হবে, অলরেডি থাকলে কোন টেন্সে আনসার করতে হবে, লেটলি থাকলে কোন টেন্সে আনসার করতে হবে, ওকে, জাস্ট 5 minutes অ্যাগো এইটা উল্লেখ থাকলে আবার কোন টেন্সে করতে হবে, জাস্টও আছে অ্যাগো আছে, দুটোই আছে, তাহলে কোন টেন্সে করতে হবে। এই যে কিওয়ার্ড ভিত্তিক যে আনসার করার বিষয়টা, সেটা কথা বলছি যে কিওয়ার্ড বুঝে আনসার করার শিখতে হবে, তাহলে শেখাটা সহজ হবে। নাম্বার 4 হচ্ছে যে কোনো রুল পড়ার পরে বা পড়ার পর রুলগুলো নিয়ে চিন্তা করতে হবে। কি বলছি, যে এই যে পড়লাম, আমরা কোথায় ভুলটা করে ফেলি, যে মানে ইংরেজিটাকেও সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে ফেলি, যে পড়ে যাচ্ছি আর এটা রিভিশন করি না, মনে থাকে না। এইখানে যেটা করতে হবে, যে ইংরেজি গ্রামারকে এটা পড়ার পরে চিন্তা করলে, যদি ওই রুলটা নিয়ে আমি চিন্তা করি, ভাবি যদি একটু মনে মনে যে কি পড়ছি দেখি, তো ভাবতে হবে যে রুলটা কি ছিল, মেইন বিষয়টা কি ছিল, অ্যাজ দেওয়া ছিল বা অ্যাজ ইফ ছিল বা ইফ ছিল, এটা দুটো ইফের দুটো কন্ডিশনাল ছিল, এদিকে এটা তাহলে এটাই হয়, আসলে কি ছিল ওইটা, এক্সাম্পলটা কি ছিল। এই যে যদি একটু পড়ার পরে যদি একটু করে ভাবি, 5 মিনিট পড়লাম আর একটু করে ভাবলাম, বা 10 মিনিট পড়লাম একটু করে ভাবলাম রুলগুলো, যে এতক্ষণ কি বললাম, এটা কথা বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভাবতে হবে। সো আর কঠিন যেগুলো হবে, খুবই কঠিন যে রুলগুলো হবে, যেগুলো মনে থাকে না, সাবজেক্টিভের হতে পারে, একটু কঠিন লাগতে পারে, ওকে, প্যারালেলিজমের কঠিন মনে হতে পারে, ড্যাংলিং মডিফায়ার্স কঠিন মনে হতে পারে। তো যেগুলো কঠিন মনে হবে, বা কারেকশনের ক্ষেত্রে কিছু রুলস আছে এগুলো কঠিন মনে হতে পারে, ওগুলো খাতায় লিখতে হবে, রুলসটা লিখতে হবে, নিজেকে লিখতে হবে। অর্থাৎ আমি আমার মতো করে ক্লাসরুমে যেভাবে লিখে দিছি হুবহু ওইভাবে লেখা যাবে না, ওটা কি করতে হবে, আমি আমার মতো করে সহজ করে লিখে দিছি,
কিন্তু আপনাকে যেটা করতে হবে যে নিজের ভাষায় আমি যেটা বুঝলাম ওইটা একটু খাতার মধ্যে লিখতে হবে, লিখলে অনেকদিন মনে থাকবে। এই যে আমি 4টা পরামর্শ দিয়েছি শুরুতেই, এগুলো কিন্তু কাজে লাগার কথা, আমার অভিজ্ঞতা থেকে বলেছি। আরো পরামর্শ আছে, বাট প্রাথমিকভাবে আমার মনে হয়েছে যে এই 4টা জায়গা যদি মাথায় দেওয়া যায়, তারপরে যদি স্টাডি শুরু করা যায়, ইংরেজি শুরু করা যায়, তাহলে তার জন্য স্টাডিটা সহজ হবে। এরপরেই আমার এই আলোচনা শুরু হবে। এখানে যে আলোচনা শুরুতে হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশের যে আলোচনা, সেখান থেকে শুরু হবে। এই যে এখান থেকে আলোচনা শুরু হবে, বইও শুরু হলো এখান থেকে। কিন্তু এই বইয়ের মূল আলোচনা কিন্তু আরেকটু পরে আছে। মূল আলোচনা আগে কমন মিস্টেকস ইন ইংলিশ, যেখান থেকে মানে যেই শব্দগুলো দিয়ে যে কোনো চাকরি পরীক্ষায় বিভ্রান্ত সৃষ্টি করে এবং আশা করতে বেশ সমস্যা তৈরি হয়, ওই শব্দগুলোই আগে আমরা একেবারে সহজ করে আলোচনা করার চেষ্টা করেছি। ঠিক আছে, যেমন এখানে বলা আছে হু নাকি হুম হবে সমস্যা ও সমাধান। আলোচনা কিভাবে করা আছে আমরা দেখি, একটু দেখিয়ে দিই। এগুলো আমি আবার আলোচনা করবো যদি কেউ চাই, একটু আজকে দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই। যেমন বোর্ডে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে এটা আছে, আমি দেখাই কিভাবে আলোচনা করা আছে, একটু দেখাই। যে প্রথমে যে হু নাকি হুম সমস্যা ও সমাধান, রুল 1, মানে এখান থেকে শুরু হইলো। কিন্তু প্রথমে নিচের দেখেন আলোচনাটা কিন্তু আমরা করিয়ে নাই। তার আগে কি আছে যে এই বলা আছে কি, প্রথমে নিচের বাক্য দুটি দেখুন এবং শূন্য স্থানে হু নাকি হুম বলবেন সেই চিন্তা করুন। মানে এই যে আলোচনাটার ধরনটা কিরকম, আমরা যে প্রথমে যে হু বলবেন না, হু বলবে হু অমুক জায়গায় বসে, হুম অমুক জায়গায় বসে, মানে আমরা কি বলি যে সাবজেক্ট হলে হু বসে, অবজেক্ট হলে হুম বসে, এগুলো কিন্তু কিছুই বলি নাই। ফার্স্ট হচ্ছে যে দুটো স্যান্ডেল দেখতে হবে, দেখার পর চিন্তা করতে হবে, মাথার মধ্যে একটু ধাক্কা দিতে হবে যে কোনটা বসতে পারে, তখন নিয়মটা শিখলে এটা দীর্ঘদিন মনে থাকবে। যেমন দিস ইজ দ্য পার্সন ড্যাশ আই নো ইজ এ ডক্টর। এখন এটা চিন্তা করবো এখানে দিস ইজ দ্য পার্সন হু আই নো ইজ এ ডক্টর নাকি হুম আই নো ইজ এ ডক্টর। হু না হুম বলবে, এই যে মাথার মধ্যে খটা লাগলো, এগুলো পরীক্ষায় নিয়মিত আসে, এগুলো আসে গ্যাপ আকারও আসে, আবার কারেকশন আকারও আসে। যতগুলো নিয়ম এখানে আমি দিয়েছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 2 নম্বর কি আছে, আই উইল সেন্ড দ্য ম্যান ড্যাশ ইউ চুজ। আই উইল সেন্ড দ্য ম্যান হু ইউ চুজ নাকি হুম ইউ চুজ, এই দুটো অপশন দিয়ে কোনটা বসবে। এইবার নিচে কি বলা আছে যে উপরের বাক্য দুটি লক্ষ্য করুন। ওকে, লক্ষ্য করলাম। 1 নং বাক্যে মানে এই বাক্যের কথা বলা আছে, গ্যাপের পরের সাবজেক্ট আই, এই যে আই এর পরে নো এবং ইজ দুটি ভার্ব আছে। এই যে নো একটা ভার্ব, ইজ একটা ভার্ব, দুটো ভার্ব আছে 1 নং বাক্যে। ওকে, আর 2 নং বাক্যে গ্যাপের পর সাবজেক্ট ইউ, গ্যাপের পরে সাবজেক্ট, এই যে সাবজেক্ট ইউ, এরপরে চুজ শুধু একটি ভার্ব আছে। দেখেন এখানে শুধু একটা ভার্ব আছে, আর এখানে কয়টা ভার্ব আছে, 2টা ভার্ব আছে। এই যে আলোচনাটা করলাম, এখন মাথার মধ্যে কি স্পষ্ট হচ্ছে না বিষয়টা? এরপরে কি আছে, টিপস, ক্লাসরুম টিপস। টিপসে কি মনে রাখবেন, গ্যাপের পরের সাবজেক্টের শেষে বা পরে 2টি ভার্ব থাকলে, এই যে 2টি ভার্ব আছে, 2টি ভার্ব থাকলে ওই গ্যাপে হু বসবে। কত সহজ কথা। আর যদি একটা ভার্ব থাকে, এই যে বলছে কিন্তু যদি একটি ভার্ব থাকে তাহলে সেখানে হুম বসবে। তাহলে এই যে এখানে একটা ভার্ব আছে, এখানে 2টা ভার্ব আছে, 2টা তাহলে কি বসবে, হু বসবে। মানে তো হু হচ্ছে শক্তিশালী। ওকে, এই জন্য 2টা ভার্ব থাকলে হু বসবে, আর হুম হচ্ছে দুর্বল। ওকে, হুম থাকলে একটা ভার্ব থাকলে হুম বসবে। এই যে এখানে ব্যাখ্যাটা করা হলো, এখানে আরো ব্যাখ্যা আছে। এবার এখানে এই যে কারেকশনে যেভাবে আসে, যে নিচের বাক্য যদি খেয়াল করুন, এবার কারেকশন থাকবে, কারেক্ট ইনকারেক্ট, এই যে বলা আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। আর বইটার মধ্যে এরকম ভাবে, অর্থাৎ আমি ক্লাসে যেভাবে প্রথমে এক্সাম্পল তুলে দিয়ে যে আলোচনা করতাম, এইভাবে বোঝানো আছে। তো এই বইটার মধ্যে যা যা দরকার সবটুকুই আছে। আমরা এই বইটার কভার পেজে চলে আসি। এই যে কভার পেজটা, এটা কভার পেজে এবার মানে আমার ছবিটাই ইনক্লুড করে দেয়া আছে। তো আমি আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে আজকে কিন্তু পড়ালাম না, আজকে প্রথম দিনে এই বইটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। 1, 2 নম্বর হচ্ছে একটা আমি চয়েস দাঁড় করালাম, আমি একটা চয়েস দিলাম সবার কাছে যে আমরা কোন টপিক নিয়ে প্রথমে আলোচনা চাই। আমরা অপশন 2টা, একটা হচ্ছে যে বইয়ের একদম শুরু থেকেই আলোচনা করে যাব, নাকি যেই টপিকটা সবাই চায়, বেশি চায়, সেই টপিকটাকে আলোচনা করব। যেটা চাই সেটা কমেন্টে আমরা লিখবো, কমেন্টের ওই চাহিদা অনুযায়ী আমি একটার পর একটা ভিডিও করে দিব, এবং সেই ভিডিও থেকে আমার মনে হয় যে যারা ভিডিওগুলো দেখবে এই বইটা থেকে, তারা নিশ্চিতভাবে অনেক বেশি উপকৃত হবে, তাই আমি শিওর দিয়ে বলতে পারি। আর এই বইটা যারা এই আলোচনার আগেই বইটা সংগ্রহ করতে চাচ্ছেন, কারণ এই বইটার প্রি অর্ডার অনেক হয়ে গেছে, আমি প্রথম এডিশনে খুব কম বই অর্ডার করেছি,
তো খুব দ্রুতই হয়তো শেষ হয়ে যাবে। তো চমৎকার একটা বই, যদি একটা বই সংগ্রহ থাকেও, তারপরে আমি বলবো, যেটা আমি কখনোই বলি না যে একটা বই থাকলে একটা বই কেনার কথা আমি কখনো বলি না, বাট এই ইংলিশের ক্ষেত্রে যেহেতু চাকরি পরীক্ষায় ইংলিশ একটা বড় একটা ফ্যাক্টর, আমি বলবো অতিরিক্ত এই একটা বই কেনার জন্য। এটা বই কিনলে বোঝা যাবে যে পার্থক্যটা কোথায় হচ্ছে। ঠিক আছে, তো এই বইটা সংগ্রহ করার জন্য তো কমেন্টে বইটার লিঙ্ক দেওয়া আছে, অথবা boibaরি.com, আমি একটু ঠিকানা দিয়ে দিই যদি কেউ সংগ্রহ করতে চাই। আমাদের যে ওয়েবসাইট www.boibari.com, এই ওয়েবসাইট ঢুকলে সেখান থেকে এই বইটা সহজে অর্ডার করা যাবে, একদম বাড়িতে পৌঁছে দিবে। বা বিভিন্ন লাইব্রেরিতে যে চাইলেও এই বইটা দিবে। বিদ্যাবাড়ি প্রকাশনীর আমার কথা বলতে হবে যে অমুক স্যারের ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার সব আছে বইটার মধ্যে। একটা বইয়ের মধ্যে সব চাকরির প্রস্তুতি আছে। তো আমি কথা ওইটাই থাকলো যে পরবর্তী ভিডিও কি করবো তা কিন্তু খুব দ্রুত জানিয়ে দিতে হবে। এটা আপলোড করার পরপরই আমি কমেন্টে দেখবো যে কোনটা যাচ্ছে সবাই, এটা কি বইটা শুরু থেকেই সব যাচ্ছে নাকি যে টপিকটা ইম্পর্টেন্ট। যদি কোনো টপিক মনে হয় যে না এই টপিকটা শুরু করলে ভালো হবে, টপিকের নাম লিখে দিতে হবে, বা সিরিয়ালি লেখা যেতে পারে যে প্রথম টপিক এটা, দ্বিতীয় টপিক এটা, তৃতীয় টপিক এটা, এই লেখা যেতে পারে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং প্রথম ভিডিওটা সবাই আমার সাথে দেখলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।